3-4 জন মিলে একটা বডি করে এখানে একটা বডি করেন, যারা আজকে এই আয়োজন করছে তাদের একটা বডি করে দেন, আপনারা একটা বডি হবেন, আপনারা হবেন স্টুডেন্ট এবং এখানে যারা আয়োজন করছে তাদের একটা বডি, আপনারা তার উপরে বডির সাথে তখন যোগাযোগ করবেন, তার উপরে বোর্ড একটা থাকে, তার সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনীয় পরামর্শ আপনারা দিতে পারলে ওকে, পরামর্শ যদি রাখতে হয় তাহলে আপনারা হয়তো ওইদিকে ভিড় করবেন। আমাদের এখানে অশিক্ষিত মানুষের সেই এখন শিক্ষিত মানুষ বেশি। আগে শিক্ষিত মানুষ কম ছিল, অশিক্ষিত মানুষ বেশি ছিল। এখন শিক্ষিত মানুষের পরিমাণ অনেক বাড়ছে। আমাদের 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 আলিপুরের লোকের কী পার নাই। আমি যখন একটা কথা মনে করবো হাঁটু গেলে, আমি যখন প্রথম টেলিভিশন স্ট্যান্ডে গেলাম প্রথম করার জন্য, তো এখানে কি হয়েছিল বলতো, প্রতি বিষয় এটা করতে পারবো না, হ্যাঁ পারবো। আমি স্টেজ নিয়ে গেলাম, ওকে। আমাদের এখানে সত্যিকার কোনো মানুষের ব্যাপারে আরেকজন মানুষ আছে। তাহলে আমি টেলিভিশন না দেওয়ার আগে আমাদের টেলিভিশন আমাদের প্রতিটার মানুষ আছে। তাহলে এটা আমাদের একটা সৌভাগ্য না, যেখানে আমাদের প্রতিটার মানুষ মাত্র টেলিভিশন শুরু হলো 2000-2000 মাত্র টেলিভিশন শুরু হলো। সেই টেলিভিশন শুরু হলো, আমি কাছাকাছি টানি গেছি, তার আগে আমাদের প্রতিটার মানুষ এখানে গিয়ে গান গায়। তাহলে আমাদের প্রতিটার মানুষ কোথায় গেছে? আমাদের নিজেদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা এমন একটা অবস্থানে আছি যে আমাদের এইরকম টোকাজের সবখান খবর হবে, সেরকম অবস্থানে আমরা আছি এখন। আমাদের মনে রাখতে হবে আমরা ছোট না, আমরা আল্লাহ আমাদেরকে অনেক মনে করছে জ্ঞান করবেন অনেক বড় কথা, আমাদের অনেক জ্ঞান করবেন বড় না হলে আমাদের এই আলিগড় দিকে যেখানে 10 জন মানুষ শিক্ষিত ছিল না, আমাদের এই আলিগড় ডেলে আজকে তো যারা আসে না, আমাদের প্রতিরক্ষা বাহিনীতে অনেক ছেলে আছে, এটা আমাদের কোনো সুসংবাদ। আরেকটা ছেলে সিআইডিতে আব্দুল কাদের, আরেকটা ছেলে সিআইডিতে তার পুষ্টি। তাহলে এই যে আজকে 25, আগামী 30-এর মধ্যে আপনারা দেখবেন আমাদের প্রতিদিন আমাদের আলিপুর ডেইলি কথা বলে, এই আলিপুর ডেইলি মানুষ কোথায় গেছে আপনারা দেখবেন, অনুমান করতে পারবেন তখন আল্লাহর রহমতে। আমরা তারা এখন মধ্যে আসছি, তাদেরকে তো দোয়া করতে হবে, সব পরামর্শ দিতে হবে, আরেকজনকেও ক্ষতি করি মানে সব পরামর্শ দেবেন। আপনারা দেখেন নাই রাস্তাঘাটে কত গাড়ি চলে, সিগন্যালের উপর একটার সাথে একটা কোনোদিন লাগে না, অ্যাক্সিডেন্ট হলে লাগে, নালে লাগে না। তো আমাদেরকে এইভাবে চলতে হবে যাতে একজনের সাথে একটা না লাগে, এইভাবেই আপনারা পরামর্শ দেবেন। দেখবেন এই আলিপুর ডেল আরও অনেক কিছু আসবে। ডেল হওয়ার কারণ আমি তো আনতে পারি না, আমার সঙ্গে হচ্ছিল, আমি আনতে পারি না, আমার সঙ্গে ছিল। আমি যখন টাকা দিলাম তখন ছিল আমার সঙ্গে ছিল, বিপ হওয়ার কারণে আমি কোনো কিছু করতে পারি না। তুর্কিস্তানে একটা পুরস্কার একটা এনজিও পাচ্ছিলাম আমি, ওখানে আমাকে চাকরি করতে বলছিল, আমি করিনি। তো তারা মসজিদ এবং অন্যান্য অনেক কিছু তারা দেয়, আমি কিন্তু দিতে পারি না, তারা দিতে আসে না। সুযোগ ছিল, সুযোগ পাই না। আরেকটা সুযোগ পাইছিলাম, সৌরভকে দিয়েছিলাম 5-6 লক্ষ টাকা দিয়ে করতে একজন সিরিয়াস মানুষ আসলে, তারও আমরা কাজে লাগাতে চেষ্টা করছিলাম, কিছুটা কাজে লাগাতে পারছি আর কিছু পাই নাই। আমরা তখন মিটমেন্টে চলে গেছি, আমরা তো আপনি কেমন শুরু করি। তারপরেও বিভিন্ন এনজিওর সাথে কথা হয়, ওই রেডিও স্টেশন আছে, মিডিয়াতে আছে, বিভিন্ন এনজিওর লোক বরাবর। এখন আমার সাথে নজরুল ইসলামও গেছেন, রেডিওতে নিয়ে গেছি তাকে। এখন অনুষ্ঠান করতে পারেন না, নজরুল ইসলাম এখন রেডিও শুনতে পারেন না অনুষ্ঠানে। তা আমাদের আলিপুরের ডেলে মানুষ কোনোদিন সুযোগ পায় না। আমাদের আলিপুরের ডেলে 7-8-10 জনকে আমি রেডিও স্টেশন কথা বলার সুযোগ করে দিচ্ছি, ঠিক আমি পাচ্ছি। আমি উপস্থাপক হিসেবে রাজানকে নিচ্ছি, নজরুলকে নিচ্ছি, আর পাচ্ছি না সেদিন নেওয়ার জন্য। সেদিন কুতুবদিয়ার লোকার জন্য সুযোগ আছে, আমি কিন্তু পাই না। যা হোক, আমি আমার কথা হয়তো মহিলা, আমি তো শর্ট কথা একটা ক্রিম পয়েন্টে কথাগুলো বলতে চাই। ফার্স্ট কথা আমি আবার একটু বিশ্বাসল করে বলে যাবো, আমাদের এখানে যেসব স্টুডেন্টের বাইরে যারা আছে, যেসব
আমাদের কর্মরত ভাইয়েরা আছে, তারা আবার এই রকম যে এখানে 1 সপ্তাহ টাইম দিতে 1 সপ্তাহ টাইম দিতে পারবেন, আমি এই কথা বলবো না। ধরুন 15 দিন নেন, 20 দিন নেন, এই 1 মাসের মধ্যে আপনারা আবার একটা সংগঠিতভাবে বসেন। আমি যে 3 জন মানুষটাকে দিলাম, এই 3 জন মানুষ সহ বসেন আপনারা। এটা অর্গানাইজ করতে হবে আমাদের হ্যান্ডেলসের সাথে। মন্দির সব যদি আসতে পারে, মন্দির সব 3 জন মানুষ কমপ্লিটলি কাজ করতে হবে। আমার ধারণা এই 3 জনের ক্রিয়া এই আলিপুরের যে গোল বানানো যাবে। এখানে সমস্যা আছে, সমস্যা থাকবে, সমস্যার সমাধান করা এত কষ্টের বিষয় না। সমস্যা যত থাকবে তার আজকে না আজ দিন সমাধান হবে। আমাদের উচিত করে প্রত্যেকটা পদক্ষেপ দিতে একটা হিসাব করে দেবো, যাতে আমরা এটা তুলতে পারি। আমরা কারো দুশ্মন হব না। আমাদের কাজের ভিতরে সবাই আমাদের বন্ধুর মধ্যে, আমরা তম্বুকের মতো যাব। এইটা ম্যাগনেট, আর অন্যগুলো সব ম্যাগনেটের মতো লাগবে, আসবে। ম্যাগনেটের মতো আপনাদের থাকতে হবে, আকর্ষণ আপনাদের থাকতে হবে, আপনাদের কথা আচরণ এইরকম হতে হবে। একজন মানুষ যাতে আপনাদের কাছে কথায় আচরণ সন্তুষ্ট হবে সবটাই ওকে। আপনারা খেয়াল করবেন, কথার মধ্যে যদি একজন মানুষ আপনার সাথে সন্তুষ্ট হয়, তাহলে সে আপনাকে ছাড়বে না, আপনাকে মনে রাখবে, না ছাড়া কিন্তু মনে রাখবে। আমাদের বিষয়টা হলো, আমরা যে জিনিসটা ফাউন্ডেশন করতে পারছি, উদ্দেশ্যের ভিতরে যা থাকবে তো ভালো উদ্দেশ্য দেখতেছি। এই ভালোটাকে আমরা ভালো রাখার চেষ্টা করবো। আমরা আস্তে আস্তে কোনো শুরু করতে দরকার নেই। 5টা বছর আমরা এইভাবে চলি, 2 বছর কিন্তু আপনি ক্রীড়া দরকার, 5 বছরে একদম প্রাউড হয়ে যাবে। উই আর প্রাউড অফ ইউ বলতে পারবো আমরা একসময়। এখানে এসে বলতে পারবো যে উই আর প্রাউড অফ ইউ, আপনাদের নিয়ে আমরা অহংকার করবো। এই অবস্থানে আপনারা আসতে পারবেন আল্লাহ রহমতে। তাহলে আমি একটা ফর্ম দিয়ে গেলাম, মইনুদ্দিন আর হেডমাস্টার সাহেব আপনারা আরেকজন নেন আপনাদের পছন্দ মতো। যারা আজকে এই কাজগুলো করছে তাদের একটা অর্গানাইজেশন করেন। আমি ফাইনাল সাবস্টেন্সটা বলে যাচ্ছে যে যারা অর্গানাইজ করছে তাদের এখানে 10-12 জন 15 জন যা লাগে নেন, বসার পরে নেক্সট কী ব্যবস্থা করতে হবে সেটা করেন। নেক্সট যেটা করতে হবে সেটা আজকে যেমন আমরা সবাই সহযোগিতা করছি, আগামীতে আমাদের আইপিএল মানুষরা সবাই আপনাদেরকে করবে, সাপোর্ট করে। আমার ধারণা আছে আজকে যে আমার চোখে দিয়ে দেখলাম, আমরা তো সবাই চাকরিজীবী, টাকা নাই কাজ, সবার টাকা শুধু আমার মোরাল। আমরা তো ভিক্ষা করে খাচ্ছি না, আল্লাহ খাওয়াচ্ছে আমাদেরকে। তাহলে এখান থেকে আমরা কিছু ম্যানেজ করতে পারি। এমন একটা অবস্থা আসবে যে সময় আমাদের ফান্ডের দরকার হবে। এখানে এর আগে একজন ফান্ডের কথা বলছিল, ফান্ড হবে, বিভিন্ন খান থেকে ফান্ড আসবে। আমরা যারা এখানে কক্সবাজার এসে আমাদের এখানে আসার একজন লোক এখন নামটা বলে গেলাম, বেলাল হতে পারে। বেলাল এই এনজিওর মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, আমরা জানি না। বেলারের মাধ্যমে অন্যান্য এনজিওর সাথে কানেকশন করে হয়তো কিছু করা যাবে। আর আমিও চেষ্টা করবো আমাদের রেডিও স্টেশন বিভিন্ন এনজিওর আছে তো, তাদের সাথে হয়তো একটু চেষ্টা করবো কী করা যায়। দুর্ভাগ্য আমাদের বৃক্ষ কারণে আমি এখানে আনতে পারবো না। এরা আসতে চাইলে আসতে পারবো না, আমি আনতে পারবো না। এরা দিকটিকে আসতে চায় না, সমস্যা হয়ে যাবে। তাহলে আমি বিভিন্নভাবে হয়তো কিছু করতে পারতাম, কিন্তু দীর্ঘর কারণে হয়তো আমি নিতে পারি, এটা আমারও দুঃখ আছে। যা হোক, শুক্রিয়া। বাইরে যদি সুযোগ না পায় তাহলে নিজের দিকে এটা করতে হবে। তাহলে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আজকে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, এই সুন্দর উপহারটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া। আগামীতে হয়তো আপনারা আমাদেরকে আবার ডাকবেন, আল্লাহ তৌফিক দিয়ে আবার আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ছোটখাটো একটা জিনিস, মানুষ সবসময় একতাবদ্ধ এবং তারা অনেকটা সুযোগ্য। আর এখানে অনেক আলেম ওলামার সমাজ। আমার নানাও একজন আলেম ছিলেন, তো আমার বাবা প্রাইভেট টিচার। আমি এখন বর্তমানে বাংলাদেশ কাস্টম সেন্টারের রাষ্ট্রকর্মী হিসেবে ঢাকা দক্ষিণে আছি। এরপরে তাছাড়া আলোচনা দিলে যে কোনো অনুষ্ঠানে, মসজিদ, মাদ্রাসা সভা, যে কোনো অনুষ্ঠানে আমি থাকি। আর ম্যাক্সিমাম বন্ধু বান্ধব এখানে আমার। তবে ধন্যবাদ মুসুদ ভাইকে, আমার বন্ধু হামিদকে,
আমাকে স্মরণ রাখার জন্য। আসসালামু আলাইকুম। এর সময় তো বুঝতে আমরা কিন্তু অনুষ্ঠান একবার শেষ পর্যন্ত অনুষ্ঠানের সভাপতি আমার মক্তব্য উস্তাদ মৌলানা আবরাম সাহেব, পাশে আমার চাচা সম্পর্কে মাস্টার ফজলুল আলম সাহেব এবং আমার চট্টগ্রাম থেকে আগত বন্ধুরা এবং এই এলাকার আমার অপরিচিত হল আজকে আমার সবাই পরিচিত হয়ে গেছে। আমার দেশের, আমার এলাকার তরুণ সমাজী এবং অন্যান্য এখান থেকে আগত মুরব্বীবৃন্দ সবাইকে আমার ঈদের শুভেচ্ছা এবং আন্তরিকভাবে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আসলে আমাকে চিনার কথা এখানেই বেশি, এটা আমার মালিকাটা দেশ, আমার মা বাবা অবস্থানে, আমার বড় ভাই আব্দুল মোতালেব জয়নালের বাপ। কিন্তু আসলে একটা কথা যে বলছে পুতু বিচার করলে আমাকে কক্সবাজারে সবাই চিনে, তবে এখনো প্রজন্ম আছে যেগুলা আরো বেশ কয়েক বছর আমাকে চিনবে, তারপর হয়তো আমার নাম আস্তে আস্তে প্রাকৃতিক কারণে আস্তে আস্তে কমে যাবে চিনার সংখ্যা। কারণ আমি 91 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি কক্সবাজার স্কুলে, গভর্নমেন্ট হাই স্কুলে শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছি। এর আগে আমি হাটাদারিতে ছিলাম 7 বছর। বলতে গেলে আমার 83-তে ডিগ্রি, 85-তে আমার মাস্টার্স, 85-র পর থেকেই আমার শিক্ষকতা। এ পর্যন্ত 22 সালে এসে আমি রিটায়ার করি। যা এগুলো বলবো না, আজকে একটু স্মৃতিধারণ করতেছি। আমরা এমনি বক্তব্যের উস্তাদ বলতো নামাজ ব্যতীত আমার এমনি অন্যান্য কোরআন তেলাওয়াত, তসবিহ তালিম এগুলো শেষে মুনাজাত করলেও আমি আমার উস্তাদ আলতাফ হোসেন মাস্টার থেকে শুরু করে আমার প্রাইমারি লেভেল থেকে, আমার ওই থেকে ওই বক্তব্যের উস্তাদ থেকে শুরু করে নগরাবাদ থেকে শুরু করে, নগরাবাদের নাম কি ছিল আমার জানা নাই। অনেকে চিনতে পারছেন, অনেকে কিন্তু চিনবেন, বর্তমান যুগের প্রজন্মগুলো এটা চিনবেন। তারপরে আমার মাস্টার লেভেল পর্যন্ত আমার যে সকল উস্তাদ আমাকে সাহায্য সহযোগিতা করছে। আমি মাস্টার পরীক্ষা দিচ্ছি, আমার গায়ে অসম্ভব 103 ডিগ্রি ডক্টর অনুবংশন আসে আমার কপাল হাত দিয়া ওই পাশের টেবিলে প্যারাসিটা বলছিল, তুমি ওষুধ কাটছো খাওয়ার জন্য ওষুধ আনছো, ওষুধ আনছো তো ফিয়ন দিয়ে আমার কাছে ওষুধ পাঠাচ্ছে। তো সুতরাং আমার এমন উস্তাদের কথা তো এটা হিন্দু ধর্ম হোক, আমার এমন উস্তাদের কথা তো আমি না বলা পারবো না, আমার প্রার্থনা থেকে কেউ বাদ দেয় না। আজকের স্মৃতি বলতে গিয়ে একটু করে বললাম। এখন আমরা যারা এখানে আলিপুর ডিলের স্টুডেন্ট ছিলাম, আমরা কিভাবে লেখাপড়া করছি? এই রাস্তা তো তখন কাঁচা রাস্তা ছিল। আমরা তো ডেলের একটা স্টুডেন্ট, ওই দিক দিয়ে কিন্তু বের হতো আসামদের সাথে, এদিক দিয়ে 7-8টা জন ওই সমুদ্রীয় মাদ্রাসার স্টুডেন্ট, তারপরে দুরুং হাই স্কুলের স্টুডেন্ট, আর এখান থেকে মাঝখানে ডেল থেকে আমরা দেখেন। এদিকে আরো অনেকে ছিল। আতিক ভাই আমাদের সিনিয়র ছিল, আজকে আতিক ভাই নেই। আতিক ভাই থাকতো বলে এটা কেন উপস্থিত থাকতো, আবশ্যক ঠিক নেই। আমার তাদের কথা ঘন ঘন মনে পড়তো। মুস্তাফিজ নেই, আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আতিক ভাই আমাদেরকে লেখাপড়াও করেছি, ওই প্রাইমারিতে বসে অনেক সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। প্রাইমারি ডেট তো এখানে ছিল না, এটা ছিল ওই ডেলের এক পাশে। তো যাই হোক, আমরা 15-16 জন হয়ে যেতাম, 15-16 জন হয়ে যেতাম। তো মাঝে মধ্যে ওখানে আমাদের সাথে 65 ছিল। ইয়ার দুষ্টামি তো একবারকে ফোট মারা, দৌড়াদৌড়ি করা এগুলো তো ছিল। এই ইয়ার ভাই, এই নুরুল আমিনের ভাই একটা ছিল, জাফর কি নাম ছিল রে, বলে গেছি। ওখানে আমরা কত আনন্দ করছি যাওয়ার সময়। বিলের মাঝে আমরা তো এইদিকে সুদা ফলে যেতাম, আর বর্ষা হলে তো ওই সুদের রাস্তা দিয়ে যেতে হতো। ওদের দিকে বৃষ্টি শুরু হইলে
আস্তে আস্তে আমরা দূর দিয়ে শুরু হলে এবার অবস্থা দেখে আস্তে আস্তে এরকম আশ্রয় নিয়েছি। আবার বিলে বৃষ্টি একটু চলে গেছে, আবার শুরু করছি। তখন আমাদেরকে এদিকে ঘুরে ঘুরে আবশ্যক তখন ছিল না। হ্যাঁ, আমাদের রাস্তা অনেক দূর ছিল তখন। আমরা এদিকে গিয়া এদিকে বর্ষার দিনে আবার ওই উত্তর দিকে মুরগিত হতো, সম্মুখে ওইদিকে উত্তর দিকে চলে যেত। উত্তর দিকে গিয়া যাইতে যাইতে একবারে ওই ওখানে ডিগি একটা আছে না, ডিগি একটা আছে না, ও হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে আবার ওদিকে পূর্ব দিকে সম্মুখে চলে যেতে হতো। তারপরে আমাদের স্কুল তো এখন বর্তমানে যেটা ছিল সেটা এটা তো টিনের স্কুল। হ্যাঁ, টিন দেওয়া ছিল, টিনের পার্টিশন টিনের ছিল। হ্যাঁ, কমল স্যার ব্যাগ নিয়ে আসতেছে, ওই টিনের ফাঁক দিয়া যে এই গ্রামার শিখি নাই, সে অনেকে টিনের বাইরে চলে গেছে। হ্যাঁ, আবার অনেকে বাইরে চলে যাওয়ার সময় ফাঁক ঢুকে গেছে, ওই এদেরকে ধরে আনো। হ্যাঁ, এদেরকে ধরে আনো। কারণ মায়ের এমন তো তখন ছিল, তখন তো ব্যাট ছিল, তখন তো ব্যাট ছিল, আমরা তো ব্যাট খাইছি, যথেষ্ট পরিমাণে ব্যাট খাইছি। আবার স্কুল ছুটির পরে আমরা এদিক থেকে ওদিকে ব্রিজে চলে গেছি, নতুবা এখানে আসিয়া আবার সবাই মিলিয়া ফুটবল নিয়ে চলে গেছি। তো সমুদ্রে ফুটবল খেলিয়া আসার সময় আবার ওই পুকুর আছে, ওই পুকুরে আমরা গোসল করতাম। হ্যাঁ, মন করিয়া গুজুল টুজুল করে সেখান থেকে আবার আস্তে আস্তে বাড়ি আসতাম। তখন অনেকটা মগরিবের পরে অনেকটা সন্ধ্যা হয়ে যেত। তা আমাদের দিনটা আসলে অত্যন্ত আনন্দময় ছিল। হ্যাঁ, এখন আর তখন তো খেলাধুলা এখানে একটা খেলার মাঠ করা হতো, ওই মানে উদিনের সময় একটা খেলার মাঠ করা হতো, এখানে রিং খেলা হতো। ওই রিং ছিল, রিং এভাবে রিং ভলিবল খেলা ছিল, ভলিবলের মতো। আর দক্ষিণের বিলে তো এত খেলা হতো, ডাঙ্গুলি খেলা হতো, ওই অবস্থান যেটা আছে স্কুল সংলগ্ন। হ্যাঁ, এইখানে ডাঙ্গুলি খেলা হতো। আর ঈদের কোরবানি ঈদের সময় মার্বেল খেলার ওই লাডুম খেলা, এগুলো তো আমাদের বেশি প্রিয় ছিল। হ্যাঁ, তো লাডুম খেলতাম, মার্বেল খেলতাম। ঈদের মার্বেল খেলা একেবারে কমন সবার। হ্যাঁ, এগুলো ছিল আমাদের বাল্যকাল, সাথে লেখাপড়া সবগুলো মিলিয়া আমরা আমাদের বড়জন যারা ছিল তাদের সাথে অনেক সময় শ্বাস পাইতাম। মন্দারি খেলায় তাদের সাথে আমরা শ্বাস পাইতাম না, আমরা শুধু খেলা দিলাম। হ্যাঁ, এই যে এই দিনবারও এই যে কি নাম নাগু শাহজাহান। হ্যাঁ, শাহজাহান খেলতো না, নাগু কিন্তু ইয়ে খেলতো, ওই ডাঙ্গুলি খেলা। ডাঙ্গুলিটা আজকে এস্টাবলিশ হইয়া ক্রিকেট হয়েছে। হ্যাঁ, প্রাইজ চেঞ্জতো, প্রাইজ চেঞ্জতো, ওইভাবে গুলি ধরতে হতো। ও গুলি ধরাতে আমি কিন্তু এক্সপার্ট ছিলাম। হ্যাঁ, তো ডাঙ্গুলি মারে ও ডান খেতের মধ্যে ভরে গেছে, এখান থেকে খুঁজিয়া এখান থেকে বার 1 ডান 2 ডান 3 ডান, আজকে বর্তমানে গুলো আমি ভুলে গেছি। হ্যাঁ, তো এগুলো আমাদের খেলা ছিল। আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাস্টার রহির আহমদ, আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন উনি আমাদের স্কুলে প্রধান শিক্ষক হিসেবে এসেছিলেন। তখন প্রাইমারির মধ্যে টুর্নামেন্ট হতো, ফুটবল টুর্নামেন্ট। হ্যাঁ, আমাদেরকে প্রতিদিন ও সমুদ্রে নিয়ে ট্রেনিং করা। ও কিন্তু অত্যন্ত মানে ক্রীড়া প্রেমী ছিল, লেখাপড়ার দিক দিয়েও এবং ক্রীড়া প্রেমের দিক দিয়েও। তো একদিন যে আমি ট্রেনিংয়ে যাইনি, মানে 2 বেচ করে 2 গ্রুপ করে নিজে প্রেজেন্ট থেকে আমাদেরকে ট্রেনিং করা। হ্যাঁ, অন্যান্য স্কুলে ছিল তখন ঔষধ সার দেয় স্কুলে থাকতো, সে স্কুল চ্যাম্পিয়ন হতো, এ ধরনের একটা নাম ছিল। তা আমাদেরকে ওখানে নিয়ে প্রাইমারিতে সমুদ্র সরে খেলাধুলা শিখেছি। একদিন আমি ট্রেনিংয়ে যাইতে পারি নাই, তারপর দিন আর কোনো কথাও বলা নাই। ওই শোয়া অবস্থান আসলে এখানে হঠাৎ নুন দেওয়া শোয়া হচ্ছে, কাটা একবার পিঠা একগুলো দু অভ্যাস না বলুন। এই নানি এমন ভাবে আসছে, বাবা রে বাবা, আমি আর জীবনেও এটা বলবো না, এই জীবনও বলবো না, জীবনও বলিও না। প্রতিটা দুয়ার মধ্যে আমি আমার সাথে আনি, এসে যায়, এটা অন্তর থেকে এসে যায়, অন্তর থেকে এসে যায়। এগুলো হচ্ছে বাল্যস্মৃতি, বাল্যস্মৃতি এগুলো। যেহেতু আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি, আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে জন্ম দিয়েছে। হ্যাঁ, এটা আমাদের জন্য বড়
অন্যান্য দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমরা মানুষ হিসেবে জন্ম হওয়ার কারণে আমাদের কিছু পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত কিছু দায়িত্ব এসে যায়। বাল্যকাল তো বলছি, পারিবারিক দায়িত্ব হিসেবে আমি আমার স্টুডেন্ট সমাজকে বলবো, মা হচ্ছে এমন একজন মানে নিঃস্বার্থ প্রেমিক যে সন্তানকে কোনো কিছু ছাড়াই ভালোবাসে। আর বাপ তো হচ্ছে বট গাছের মতো, বট গাছের ছায়া। তো সুতরাং পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়া আমি আমার যুবক সমাজকে বলবো, কেন অনেক স্টুডেন্ট আছে, চাকরিজীবী আছে, বয়সে আমার চেয়ে অনেক ছোট, আমরা তো এখন ফিল করতেছি মা নাই, সেরা করতে পারতেছি, অনেক দুঃখ বেদনায় ইচ্ছে করে কোনো সান্ত্বনা কাউকে দিতে বলতে পারছি না, বুঝে মায়ের আসল দিয়ে একটু রেখে দেয়, কিন্তু সেবা করার জন্য মায়ের আসলে ধরানোর জন্য এখন আর নাই। এই জন্য আমি স্টুডেন্ট সমাজকে বলবো, যতদিন মা থাকে, বাপ থাকে, তাকে বিরুদ্ধাচরণ হতে করবে না, এটা ভালো হবে না। এটা হলে ওই পরবর্তীতে এসা বেশি উদ্বেগ দিন, যেদিন পারিবারিক দায়িত্ব, সাংসারিক দায়িত্ব, অন্যান্য দায়িত্বর কারণে মানুষ আত্মহত্যা কখন করে, আত্মহত্যা করলে ওই ধরনের ইয়ের মধ্যে গবেষণায় দেখা গেছে যাদের মা নাই তারা আত্মহত্যা বেশি হবে, যাদের মা নাই তাদের আত্মহত্যা বেশি হবে। তারা সাংসারিক প্রেশার, বিভিন্ন ধরনের প্রেশার, কাজকর্মের প্রেশার এবং মানসিক অশান্তি, বিভিন্ন দিক থেকে আসা অশান্তি সহ্য করতে না পারে মায়ের আসলে নিজেকে আবৃত্ত ডেকে রাখতে, ডেকে রেখে মনের কথা বলতে না পারে, ওই তারাই আত্মহত্যা বেশি। এটা গবেষণায় আত্মহত্যাকারীদের মধ্যে 75% তাদের মানে এবং শেষ বয়সে গিয়ে আত্মহত্যা বেশি করে। আমি এই জন্য বলতে চাইবো, মাকে এবং বাবাকে যতদিন পারেন ততদিন সেবা করবেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, উস্তাদদেরকে স্মরণে রাখবেন, এবং এটা হচ্ছে আমাদের পারিবারিক, মা বাবাকে যতটুকু সাহায্য করতে পারেন করবো। তো সামাজিক দায়িত্ব, আজকে যে এই সামাজিক দায়িত্ব আমরা পালন করছেন, এটার জন্য আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এই কাজটার পথ আমাদের দেখা উচিত ছিল, কিন্তু আমরা পারি নাই, আমাদের সংখ্যাও অত বেশি ছিল না। হ্যাঁ, এখন যে সংখ্যা আজকে আমি মিছিলের মধ্যে দেখছি, আমি অভিভূত। হ্যাঁ, এত স্টুডেন্ট দেখে। তো বললাম যে এই যে সাংবাদিককে আমি বলছি, আমি 18 বছর যুবক মতো হয়ে গেছি, আমার বয়স এখন 64, আমি পেনশন ভুগি এখন, কিন্তু এখানে এসে আমার মনটা এতই আবেগ আপ্লুত হয়ে গেছে, আমার বাস্তবিক ধরনের ওই ধরনের কোনো ইমেজ আমার এখন নাই। আমি এখন 18 বছর যুবকের মতো হয়ে গেছি, এতই ভালো লাগছে। হ্যাঁ, কবি সুকান্ত একটা 18 বছরের কবিতা আছে, 18 বছর বয়স, এটা একটু ভরে দেখি, কবি সুকান্ত, এটা একটু ভরে দেখবেন। হ্যাঁ, বৃদ্ধ বয়সে যখন কোনো পড়বেন তখন আমেজ পাবেন, উদ্দীপনা হবে। হ্যাঁ, এরকম ভালো লাগবে। এই কাজটা আপনারা শুরু করছেন, এই শুরুটা ইনশাআল্লাহ এগিয়ে যাবে। এই ভালো কাজের মধ্যে কোনো অভাব থাকে। আমি ফেসবুকে দেখলাম যে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং এ না ইয়ার মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে কোথায় ফার্স্ট হয়েছে, তো টাকার অভাবে তা উত্তরাঞ্চল থেকে পড়ছে, উত্তরাঞ্চলে একটা গ্রামের স্কুল, গ্রামের হাই স্কুল, গ্রামের কলেজ থেকে পাস করছে। এগুলো একটু এবছর একটু আমি একটু বেশি দেখেছি, এই জন্য, কারণ আমি ঘোরাঘুরি করছি আমার মেয়েটা নিয়ে পরীক্ষা নিয়ে। তো এখন সে ভর্তি করতে পারতো না, ভর্তি হওয়ার সামর্থ্য তার নাই, কিন্তু একটু করে ফেসবুকে দিছে, শেষে ফেসবুকে দিছে আমার তো 8 টাকা ভাটে, 8 টাকার দরকার নেই, লাখের উপরে টাকা উঠবে, ভর্তিতে লাগতেছে 29-30 হাজার টাকা। সে ফেসবুকে আরেকটা স্টার্টার দিয়েছে, আমাদের জন্য 8 টাকা ফাটাবেন না, ও খুব ভালো কথা করছে। হ্যাঁ, তো সুতরাং ভালো কাজের জন্য টাকার অভাব থাকে না, উদ্যোগের অভাব থাকে।
উদ্যোগটা সবাই নিতে পারে না। উদ্যোগটা আপনারা এখানে বিশেষ করে যারা দেশে আছে তাদেরকেই উদ্যোগগুলো নিতে হবে। আমাদের এলাকার ছেলে যদি লেখাপড়া টাকার অভাবে লেখাপড়া করতে না পারে, এটা শুনতেও খুব খারাপ লাগে। আলিপুর দিল্লির ঐতিহ্য অনেক, হ্যাঁ, আলিপুর দিল্লি এটা এই কিনা এখানে আউলিয়া ফকির দেশ। এই যে আপনার আকবর শাহ একটা ঘটনা মনে পড়ছে, এখন বলতেছি। আকবর শাহ তো আমার বাসায় প্রায় সময় যেত। ও তো সারাদিন টিনেরটা নিয়ে আগুন জ্বালাইতো আর ওটা বাড়ি দিয়ে দিয়ে থাকতো। তো আমার বাসায়ও যেত। ও অনেক সময় আদর করতো, অনেক সময় গালালি করতো, এগুলো থাকবো দৃষ্টিতে। একদিন আমাকে বলতে হবে, তুমি আমাকে খেতে না, চলো বরগুপ চলো। বন্ধ করে বসার কথা বলছিলাম না, আমাকে আমাকে খাঁদা নাও, খাঁদে নিয়ে হতে তো বরগুপ সর। এখন বলছে আমি তো নাতি, হ্যাঁ, নাতি তো বুড়া বানাইছে, এখন না নেওয়ারও কোনো সুযোগ নাই। আস্তে 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 একবারে তখন উদিন ছিল, বর্ষা ছিল না, এই এই বিল দিয়া বিন্দা বাড়ার পাশ দিয়া পশ্চিম পাশ দিয়া ওই ওদিকে দিয়া ঢুকে গেছে। হ্যাঁ, সমুদ্রের ওই বালু সব দিয়া যখন হাঁটতেছি তখন আবার নেমে গেছি। নামিয়া কিছু দূর হাঁটে, আবার কিছু দূর আমার কাঁদু। এইভাবে আমি বরগুপ নিয়ে গেছি। বরগুপ নিয়ে গেছে তখন ইউনু ছিল না, তখন কি ইউনু ছিল না, আবুল হাসেম সরকার। আবুল হাসেম সরকার, এটা 1978 আমরা এসেছি বলতে গেছি। 78 ইউনিটে আবুল হাসেম সরকার ছিল, এর আগে এসেছি বলছেন আগে। তারপরে ওখানে তো অফিসের স্টাফদের কাছে আকবর শাহ অত্যন্ত মর্যাদা ছিল, অত্যন্ত মর্যাদা ছিল, এগুলো বলার মতো না। তারা না ছাত্রদের নিজে খাতে নেওয়া ছিল, কিন্তু ও তো সবার কাছে উঠে না, যত পারে তত খাওয়াইছে। আর আমি আকবর শাহ নাতে হওয়ার কারণে আমার ব্যাগটা একেবারে ভুরি ভুরি বস আমারও হয়েছে, আর ওই আকবর শাহও হয়েছে। আবুল হাসেম সরকার আকবর শাহ বক্ত ছিল, বেশি বক্ত ছিল। আরো ও অফিসাররা ডরাইছিল, অনেক অফিসার নাকি ওই একটা উসি নাকি বিয়া দুটি করছিল একটু, ও 3 দিনের ভিতরে এখন আমার ইয়া হয়ে গেছে। হ্যাঁ, এ ধরনের কিছু ঘটনা আছে। তা আকবর শাহ এখানে আরেকটা মেয়ে ছিল, কিন্তু ভালো হয়ে গেছে। তা আবার ঠিক আসার সময়ও আমার কাঁধে করে আসছে, আমার বাড়ি পর্যন্ত আসছে। ওখানে ওই ব্যবসায়ীরা স্বর্গের একটা দিয়েছিল এত বড়, সেইটাও নিতে হয়েছি, আবার এটাও কাঁধে নিতে হয়েছি। আবার কিছুক্ষণ আগে মামারে বললে ওই ঘটনা খাটে। হ্যাঁ, আচ্ছা, আসার সময় আরো কিছু ঘটনা আছে, রাত্রি এগুলো বলাও যাবে। আচ্ছা যাক, এসএসসি পরীক্ষার সময় আমি 1978 এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষার সময় সেই খুঁজতে খুঁজতে আমাকে দুতলা করে দেবে। পরীক্ষার হল দুতলায়। এখন আমি দোকান দেখতেছি, পরীক্ষা দিই, হ্যাঁ, আমি দোকান দেখতেছি, ইয়া গিয়া আকবর শাহ গিয়া হাতার উপরে এভাবে উপরে বাস করা হয় না। হ্যাঁ, এদিকে তো বাস করছি, এদিকেও বাস করছি, এই বাসের মধ্যে গিয়া এই লেখা শুরু করছে। আমার থেকে কলম নিয়ে, আর ওকে তো কেউ নিষেধ করতে পারে না, এবং অফিসার একটা বড় ওকে উঠতেছে যে কেউ নিষেধ করে। এবং আমি যে 2 নম্বর সমুদ্র হইয়া পরীক্ষা দিচ্ছি দুতলার মধ্যে, এটাও কেমনে জানে। ও ওখানে গিয়া আমার হাতায় উপরে লিখে লিখে শুরু করে আমাকে বলছে তুমি না। তারপরে কিছুক্ষণ পরে আবুল হাসেম সরকার ওকে কোথার জন্য আসছে। তারপরে শেষে আবার ওকে বুঝাইয়া আবার আরেকদিকে ঘুরাইয়া নিয়ে গেছে। তারপরে শেষের দিকে আবুল হাসেম সরকার আসিয়া ওই শিল সাপ করিয়া ওগুলা ঠিক করিয়া, মানে এগুলা অন্য কারণে বছর তো এখানে কাটা ছিল হয়েছে, এখানে অন্য কারণে কিছু লিখে লিখে দিচ্ছে। হ্যাঁ, কথাটা বুঝতে পারছেন নি? এইটা একবারে জ্বলন্ত বাস্তব। আমাকে বেশি দেখতে হবে,
যাই হোক, এই উদ্যোগের কথা বলছিলাম, উদ্যোগটা আপনাদের নিতে হবে। আলিপুরের ডেলকে কিভাবে সাজাতে হয় সেটা আপনারা এখানে বসে সাজান। একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, বর্তমান যুগে জুয়া, মাদকাসক্ত এগুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি একটু নামাজ পড়ে আসার সময় আমার বড় ভাই আমার কাছে খেলে দিচ্ছে, আমার মেজো ভাইয়ের ছেলে যেটা ও আমার বড় ভাইকে মারার জন্য গেছে। ঘরের মধ্যে একটা ইয়ে ছিল, কি বলছে আমার যাওয়া, ওগুলা ওগুলো সব বিক্রি করে দিয়েছে। ওই একটা ইয়ে ছিল ওগুলো ফাঁকা, কিছুদিন আগে ফাঁকাটা খুলে নিয়ে গেছে, ওগুলো বিক্রি করে গেছে। ওকে আমি একটা টমটমের মতো একটা গাড়ি দিয়েছিলাম আমার মেজো ভাই মারা যাওয়ার পরে, ওরা সব বিক্রি করে খাইছে। এখন এইভাবে যদি সমাজের মধ্যে যদি এগুলো চলতে থাকে, আপনারা সবাই এগুলো প্রতিরোধ করতে হবে, এদিকেও দেখতে হবে। শুধু সাহায্য সহযোগিতা করবে এটা ভালো কথা, কিন্তু আমার আর কিছু ছেলে এগুলো দুয়া খেলতেছে, মদ মিশে করে খারাপ করে যাচ্ছে, সেগুলো তো আমি অনেকদিন থেকে ওখান থেকে আমি হেলো দিয়া শাসন করলে ও আমার হেলো হেলো ফুললে আওয়াজ বলতে আমার মোবাইল নম্বর দেখে আর ধরে না। তো সুতরাং এদিক থেকেও আমাদের এলাকার মধ্যে এ ধরনের আচরণ বেড়ে যাচ্ছে, এগুলো আমাদের একটু নজরে আনতে হবে। প্রয়োজনীয় কমিটি করেন এখানে যারা আছেন, মাদকাসক্ত না হোক, মসজিদ থেকে দাবিতে হোক, ভালো কাজের দিকে দাবিতে হোক। আমাদের এলাকার মধ্যে এত বড় একটা বৃহৎ এলাকা, কিন্তু মজুরি সংখ্যা একেবারে কম। আজকেও দেখলাম না, কিন্তু অন্যান্য এলাকায় শহরের মধ্যে মসজিদের সংখ্যাও বেশি এবং মুসল্লির সংখ্যাও বেশি, মুসল্লির সংখ্যাও বেশি। আমাদের এখানে নামাজের সংখ্যা একেবারে কম, মসজিদের সংখ্যা কম। ধর্মীয় অনুভূতিটা আমাদের থাকতে হবে। হ্যাঁ, ধর্মীয় অনুভূতি না থাকলে আমরা এই যে জীবন এটা কিছুই না, এটা মৃত্যু থেকে হাওলাত নিয়ে কিছু সময়, মৃত্যু থেকে আমরা কিছু সময় হাওলাত নিয়েছি, সেই সময়টাতে আমরা এখানে আনন্দ ভর্তি করতেছি। আমরা যে যাবারে টাকা পয়সা ঘুষ খাচ্ছি, হ্যাঁ, কিন্তু এটা প্রতিটা বিন্দু বিন্দু করা করে পরকালে গিয়া হিসাব দিতে হবে। এই অনুভূতিটা আমাদের এত একজন মানুষ বেঁচে থাকার জন্য কত হাজার কোটি টাকা দরকার, এত হাজার কোটি টাকা দরকার হয় না। আপনারা যারা চাকরি করেন, যেখানে চাকরি করেন সেখান থেকে আপনার দায়িত্বটা আপনি ভালো করবেন, কিন্তু এরপরেও আমার একটা লম্বা হায়াত আছে, 50,000 বছর একদিন আগে। তো সুতরাং সেখানে আমার হিসাব নিকাশ দিতে হবে। এই জিনিসটা আমাদের অনুভূতিতে থাকতে হবে। এত টাকা দরকার নেই, একজন মানুষের এত টাকা দরকার নেই, কিন্তু আমরা দেখতেছি চুরি করতে 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 হ্যাঁ একেবারে বিদেশে পর্যন্ত হাজার হাজার কোটি টাকা পাচার করতে। কেন? এ টাকার মালিককে আমি এভাবে কলমের কথা দিয়া করলাম, এটাকে পরকাল নাই? পরকাল তো আছে। এটা মৃত্যু থেকে হাওলা তোমরা বলতে দিয়ে জন্য খুব অল্প সময় আমরা মৃত্যু থেকে হাওলা নিয়েছি, এটাই সময়টা। হ্যাঁ, তোমাকে অবশ্যই পরকালে যেতে হবে। সুতরাং এ ধরনের কাজের মধ্যে আমরা জড়িত হব না। সৎ পথে থাকো, সৎ পথে থেকে 1 টাকা ইনকাম করলো তার একটা মূল্য আছে, তার একটা মূল্য আছে। আমি আমার জীবনে আমি ক্লাস পর্যন্ত ফাঁকি দিতাম না, কোনো সময় একটা যদি থাকতে না পারি অন্য কাজ করলে আমার প্রাইভেট রেস্টুরেন্টের মধ্যে আমি 6 টাকা সময় বাড়াইয়া কমার দিয়েছি। আমার প্রতিটা সময়ের মূল্য, প্রতিটা কাজের মূল্য, প্রতিটা হিসাব ওখানে দিতে হবে। তো বলছিলাম কি, আমাদের স্টুডেন্ট ভাই যারা আছে আমাদের একটু টার্গেটও থাকতে হবে। টার্গেটটা আমাদের একটু, স্বপ্নটা আমাদের একটু বড় করে দেখতে হবে। বড় করে দেখলে ইনশাল্লাহ তারপরে আস্তে আস্তে আমরা এটা দিয়ে যদি চলিও, স্বপ্ন যদি থাকে, স্বপ্নের পথে আমরা আগাইতে পারবো। জার্মানিতে কনফুসিয়াস নামে একটা দার্শনিক ছিল, তার 2000 বছর আগে। মানুষ যারা হতাশাগ্রস্ত হয়ে যেত, মানুষ যারা কোনো মানে মানসিক অশান্তি, শারীরিক অশান্তি বিভিন্ন কারণে তারা হতবিহত হইয়া ওই দার্শনিকের কাছে, দার্শনিকের কাছে প্রশ্ন করতো, আমরা তো এরকম হয়ে গেছি,
এখন আমাদের কিছু না, তোমার কিচ্ছু হয় নাই। তুমি তোমার টার্গেট যেটা করছো সেটা দিয়ে তুমি আগাইয়া করো। তুমি দৌড়ে দাও, দৌড়তে না পারলে গড়িয়ে গড়িয়ে দাও, হামাগুড়ি দিয়ে দাও, কিন্তু কোথাও থামবে না। তোমার স্বপ্নে তুমি আগে চলো, তুমি পরাজিত হও নাই। দার্শনিকের পরামর্শ ছিল এটা, তুমি পরাজিত হও নাই। তুমি দৌড়ে না পারলে হামাগুড়ি দিয়ে দাও, একেবারে শেষ হলে তুমি হামাগুড়ি দিয়ে দিয়ে সময় বেশি লাগবে, কিন্তু তুমি টার্গেটে পৌঁছতে হবে। আমার স্বপ্নে পৌঁছতে হবে। স্বপ্ন যদি আমি না পৌঁছে চেষ্টাই না করি, তাহলে আমি কিভাবে স্বপ্নের দিকে আগে যাবো? মাথায় ঘানি দিলে ঘানিটা সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়া যাবে, কিন্তু আমি যদি হাতে দিই, এদিকে দিই, এদিকে দিই, পানিও অপচয় বেশি হোক, হ্যাঁ, শরীর ঠান্ডা হবে, মাথার থেকে টানবো। ওই হাই এডমিশন থেকে আপনি মনের মধ্যে দূষণ করুন, সেটা থেকেই আপনি টার্গেট করে সেইটার দিকে দাবিত করুন। কচ্ছবার ঠিক গেলেন, ওই কচ্ছবার গিয়ে খরগোশ, খরগোশ পরাজিত হয় নাই। খরগোশ প্রথমবার পরাজিত ছিল না, এটা খরগোশের পরাজয় নেই, এটা হচ্ছে অতি আত্মবিশ্বাসের পরাজয়। সে অতি আত্মবিশ্বাস হইয়া পথের মধ্যে পড়ে গেছে। ওই যে কচ্ছপ তখন আমাকে ধরবে, হ্যাঁ, আমি একটু ঘুমিয়ে দিই, ঠিক তার মনে ছিল অতি আত্মবিশ্বাস। অতি আত্মবিশ্বাস হইয়া সামনে পৌঁছতে পারবে না। অতি আত্মবিশ্বাস হলে পথের মধ্যে ঘুমিয়ে যেতে হবে, ঘুমাইতে যাবে, গুরুত্ব দেওয়া যাবে না। অতি আত্মবিশ্বাস না হই প্রয়োজনে হামাগুড়ি দিয়ে দিয়ে দেরি তো হলো, চেষ্টা করো, ইনশাল্লাহ টার্গেটে পৌঁছে যাবে। টার্গেটে না পৌঁছলে বলবে যে অমুক ছেলে এম এ পাস করছে, বিএ পাস করছে, কিন্তু রাস্তায় ঘোরাঘুরি করছে। আমার হাই মিশন থাকতে হবে। তো অতি আত্মবিশ্বাস কি হবে? অতি আত্মবিশ্বাস নারী ধীরে ধীরে নিজের উপর আমি পারবো, আমি পারবো, আমি বিসিএস পাস করতে পারবো, আমি মানব সেবা করতে পারবো, আমি উদ্যোক্তা হতে পারবো, হ্যাঁ, আমি উদ্যোক্তা হতে পারবো। এই ধরনের মানসিকতা পোষণ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলো, দেখবেন ইনশাআল্লাহ আলিপুর রেলের মধ্যে আরো অনেক উদ্যোগ তারাকা হবে। আমরা কিছু হয় নাই, আর দুঃখ নাতি কি হয়েছি, একটা হাই স্কুল মাস্টার করছি, তো লেখাপড়াটা কিন্তু ঠিকভাবে চালাইয়ে গেছে, হ্যাঁ, লেখাপড়াটা পৌঁছে গেছে, কিন্তু এদিকে তেমন সফলতা অর্জন করতে পারিনি। না পারার পিছনে অনেক কারণ ছিল, কারণও আছে। আমাদের এলাকা তখন অত্যন্ত গরিব ছিল। যাই হোক, গরিব তো দুসব নিয়ে লাগবে, নিজের তকদির তো বিশ্বাস করতে হবে। তকদিরকে বিশ্বাস না করলে হবে না। তবে তকদিরকে বিশ্বাস করিয়া স্বপ্ন দেখিয়া ঘুমিয়ে থাকলেও হবে না, ঘুমিয়ে থাকলেও হবে না, অতি আত্মবিশ্বাস অর্জন করলেও হবে না। তো সুতরাং আমি এই আজকের এই মিটিং থেকে, আজকের এই মহৎ অনুষ্ঠান থেকে আমি স্বপ্ন দেখতেছি, সেটা অনেক দূরের বড় স্বপ্ন দেখতেছি আপনাদেরকে নিয়ে। আমি এই ইয়ং জেনারেশন, ইয়ং স্টুডেন্ট, এদেরকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখতেছি। আমি এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, তবে ইনশাআল্লাহ এই অসুখে টাকার অভাবে কেউ এখানে ওষুধের পিছনে মনে যাচ্ছে, চিকিৎসা করতে পারতো না, টাকার অভাবে লেখাপড়া করতে পারতো না, এই ধরনের অভাব কিন্তু থাকবে না। আপনারা যে পানটা করবেন সেটা জাকাত পান করেন, চিকিৎসা তো টাকা ব্যবহার করা, হ্যাঁ। তারপরে ওই যে গরিব যারা আছে তাদেরকে তো জাকাতের টাকা দিয়ে সাহায্য করা লাগে। এই ধরনের একটা প্ল্যান করেন, যাতে করে সবাই ওখানে আপনি সাহায্য করতে পারে, জাকাতের টাকাও দিতে পারে, তাহলে ইনশাআল্লাহ অভাব এরকম বেশি থাকবে। 10 লাঠি একের বোঝা, হ্যাঁ, 10 লাঠি একের বোঝা, কেন পারবো না? সবাই ভালো। তো মানসিক উদ্যোগটা আমাদের নিতে হবে, স্থানীয়ভাবে যারা আছে তাদেরকে এটা নিতে হবে। সুতরাং আমার স্বপ্ন তোমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতেছি। আপনাদের উদ্যোগ খুব ভালো, খুব সুন্দর উদ্যোগ, হ্যাঁ, আমার খুব ভালো লাগছে শুনে। আপনাদের উদ্যোগ সফল হোক, আলিপুর রেলের মধ্যে অনেক তারকা, অনেক মহৎ মানুষ, হ্যাঁ, সৃষ্টি হোক, এমন জীবন সৃষ্টি হোক যে জীবন মরণের পরে তোমাকে মনে রাখবেন, আপনাকে মনে রাখবেন, হ্যাঁ, কাঁদিবে ভুবন, কি একটা কথা আছে না, মরণের পরে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন প্রতিষ্ঠা করবে। এখন থেকে চেষ্টা করলে পারবেন,
আমাদের বয়সটা হয়ে যাবে। এখন থেকে চেষ্টা করবে সবাই মিলে এই যে অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে আপনারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন, দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন, দেশের মানুষের সেবা করতে পারবেন। হ্যাঁ, মানব সেবা সবচেয়ে বড় সেবা, এটা সবচেয়ে বড় সেবা। আমি সময় আর বাড়াচ্ছি না, আমার দশটা বাজে আমি আমি শেষ করে দিচ্ছি, বেশি কথা বলতে দিন। আমি আরেকটু আগে গরিটা দেখার দরকার ছিল। আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে দোয়া জানিয়ে এবং শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সফল হোক, আমরা সবাই দেলিয়া হই, আমরা সবাই দেলিয়া হই। ঠিক আছে, ধন্যবাদ। মহাশয় সিদ্ধি বিষয় বিশেষ করে দ্বারা আমার সাধারণ সাহায্য বেশি কম করতে অনুভূত যে সরা বাড়ি শুক্রবার প্রয়োজন করিয়া দেন বিশেষ শুক্রবার প্রয়োজন করিয়া দেয় এগুলো ঘুরবে মনে আসলে ঘরে ইয়ের মধ্যে ইয়ে এত নদীর বান বসে দেখার না দুঃখে আছে ধরো রুজন দুঃখে আছে বসে দেখার না তারা তারা রক্ষা করিয়ে পাশে মুখে আনি মুখে তারা কথা গ্রহণ করার পরে আল্লাহ রহমত আর তো যারা রাহাবার বুঝছি আল্লাহর বড় রহমত এটা বিভিন্ন দিক দিয়ে উন্নত বহুদিন পরে আবার বহু মাত্রার মধ্যে আর শিক্ষকতাও নিয়ে আমরা ঝুলগুলি আরো নিয়ে বয়সের সাথে 91 জনের পরে এর থেকে আবার দেশি বসা আর ফাইলে বসা অধিকাংশ গ্রামের বসতকাল আছে এদিকে প্রায় অধিকাংশ ইনশাল্লাহ আর লাভ তার মাঝখানে বহু মাঝখানে দিয়ে এলে সমাজকে তোমার কমিলে তোমার শুরু মাত্র পূর্ণ করিয়ে জানায় লাগে প্রায় তাহা করতে দিই তাহা করতে দরকার ইনশাল্লাহ অধিকাংশ ইউনিভার্সিটিতে জাহাজ সরকারি ইউনিভার্সিটিতে টিভি ওর আত্মনির্ভর হয়েছিল পর আবার হাই স্কুলের হেডমাস্টার আর আমি ঘুরে এবং আরও হাজার হাজার আছে বহু মধ্যম ইনশাল্লাহ হাজার প্রায় একখানে মল শিক্ষকদের মধ্যে প্রায় 18 বছর সো রমজানে দেখি তারা সুযোগ হয়তো অনাথ করো আল্লাহ রহমান তারা দই আল্লাহ কিন্তু মাকে বলতে না ফসা রাখা ফজরও শিল্পীর সব আমার প্রায় সঙ্গী হ্যাঁ শিল্পীর এছাড়াও আমার শিক্ষকতা বলি ওটা সেবা লাইনে গিয়ে শিক্ষকতা বলতে সাইকেল ঘুরে পেতো ব্যবহারও তার সাথে আমি শিক্ষকতা সাইকেল ঘুরে পেতো নগরীও সেবা লাইনে গিয়ে যাকে এলাকার দেশের উন্নতি আর দুটা দুয়া আর পোষায় আমার মাথা তুলতে জানা যায় সিনেমার মধ্যে 21-এ মাস্টারশিপ করে বন্ধু বান্ধব বলতে চেষ্টা করি সরিয়ে দিই নিজকে দিয়ে সরিয়ে দিই তখন তাই এর দেশমে সরিয়ে দেওয়া হলে এখানকার আমরা আইটিএসও পরীক্ষা আছে আইটি পরীক্ষা হতে 7.5 নম্বর তার তো লঙ্কা ছিল নিতে বাধ্যই থাকে অন্য বাঙালি গিয়ে তো রাত্র এলাকার মাসে আগে সাইকেল দাঁড় ফোয়ালে হ্যাঁ প্রধান অনেক ভূমিকা দাঁড়াতো প্রত্যেক মাসে মাসে ভাড়া গরিব নিয়ে প্রত্যেক মাসে ভাড়া নিয়ে 30-40 হাজার টাকা দাঁড়িয়ে প্রত্যেক মাসে আছে 3-4 বছর ওনার পরে পূরণ করতে গরুকে ধরে ধরে লাগে ঘোড়া গরিব পূরণ তারা তার মধ্যে মানে আগ মুখ দেওয়া পয়সা এর ফলে জকাত পান জকাত করা যাওয়া হইল আয় আবদ্ধি গরিব গরিব পদে গাড়ি নিয়ে টাকা ভালো করে গরিব গরিব প্রত্যেক ঘর ঘর ভাষা যখন ফল ব্যক্তি তার জ্ঞান হইলে মানে হচ্ছে আল্লাহর মুখ গায়ে থেকে বলতে আরিফ ঘরে গুরুত্ব বুঝে
আর জায়গা দিয়ে দায়িত্ব গুরুত্বপূর্ণ আবার তার সঙ্গে আছে মাহান্তর হাসান হাবসা হেতুগ্রাম হওয়ার পরে তার আর বিনোদন শেষ করে দাঁড়িয়ে লাভটাই সরকার হাই স্কুলের মধ্যে এর মধ্যে একটু শেষ করে মাস্টার ইংলিশের মাস্টার সেটা মাস্টার ইতে লোক আমাদের আইটিউ তো 457 নম্বরে আল্লাহ তারও আইটিউ ছাড়া কিন্তু ঘুরতে ছাড়া হলে পারে আবার ওই তো বিয়ে করে তার বউ আছে 457 নম্বরে তার বউ তাহলে আমরা বিদেশ গিয়ে দেয় আর দেশের সাহায্য করে বিশ আমার কোনো মাথা নাই কোনো মৌসুম নেই আল্লাহ তারা কাটছে নদী যান আমরা অনুষ্ঠান করি আর আমার তো 2012 সর্বোচ্চ 2000 টাকা সাদা হয়নি আর আরে সাদা তুলতে যে বলে 300 টাকা 2 টাকা কি আর বাইরে যত খরচ করতে রে আগামী যুগের মধ্যে অন খোয়ার হইবেন দে আইবল্লাই এবং আজকের অনুষ্ঠানের সভাপতি আর দিয়ে করতে বাদ রাখিস আর তো খোয়ানো হলো ঠিক আছে কথা হয় ইবি হয়তো হলো আবার আমরা নিয়ে আরে যে আমাদের কয়েকবার কল দিচ্ছে সব বিয়ে দিয়ে তখন বাধাই দিয়ে সেটা হইল তারপরে খাওয়ানো করা তো না করে তবে ফোন দিয়ে আবার খুশাই না ফুলবি মানে বই মতো ফুলবি কত কেন যাওয়া যায় এগুলো আবার কত বকা দিয়ে দিয়ে বকা আছে খেয়ে দিয়ে না তারা তার ভালো ফুল না হবে তার হচ্ছে আর ফুল আর আচ্ছা ঠিক আছে আয় রে কথা শেষ কত আর বয়স শেষ 80 বছর 80 মাস্টার আর বছর বন্ধু আশ্রম হয়েছে সেটা নির্ভর প্রায় তার মধ্যে প্রায় শেষ এবং মাঝে আমাদের প্রায় শেষ তাই 80 তো একটা বেউনে আর পাঁচটা দিনের 3 জন ট্রেনটা আর প্রত্যেকে অধিকাংশ আর তাই বন্ধু নমাজ সঙ্গে রাখবেন ইসলামের প্রথম কিন্তু নমাজ আর দিয়ে যদি আর যত কিছু হইল অনেক কিছুই তো মনে আবার করল না এটা নমাজ ছাত্রদের যে একটা অনুষ্ঠান করছে অনুষ্ঠান করতে করতে আর একটা আমার ধন্যবাদ আর করতে পারে দিনের দিকে যাবে ধর্মের দিকে যাবে তৌফিক ধন্যবাদ আল্লাহ আর প্রত্যেক জনের নস কথা নবান আর তৌফিক ধন্যবাদ আল্লাহ আর মুরব্বী তারা খবর দিন আর কষ্ট করি আর লেখাপড়া করে তারা মেয়ের উদ্দেশ্য তারা উদ্দেশ্য যেন সফল করতে আল্লাহ তারা খবর তারা শান্তি করে আল্লাহ বিভিন্ন আইটেমগুলো কিনি গেঞ্জি এবং খাবারের বাটি আশা ছিল যে আমাদের এলাকার মানুষ আমাকে হতাশ করবে না। জামশেদ ইলাহি বক্সু এবং আরো বিভিন্ন আমাদের ভাই রয়েছে যথেষ্ট আশ্বাস দিয়েছে। আমি চিটাং থেকে 0 ব্যালেন্স নিয়ে এখানে আসছি স্যারের কাছে ফরিদ স্যারের কাছে গেছিলাম, সারাদিন আমি বাড়ি যাইনি কারণ আমাদের অনেক ঘাটতি রয়েছে। আমাদের শেষে প্রথমে 13 15 নম্বর জিতেছেন কুপন নম্বর 13 কুপন নম্বর 13
পুরস্কার তুলে দিবেন, পুরস্কার তুলে দিবেন। একদম জামশেদ 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 চৌদ্দ নম্বর পুরস্কারের শেষ নাম্বার 1, প্রথম নাম্বার 9, মাঝখানে 0, 901 901 901। নাম লিখলেও হবে না, এখন নাম লিখলেও হবে না, উপস্থিত থাকতে হবে। 901 1 901 2 901 3। 14 নম্বর আবার তোলা হবে, 14 নম্বর আবার তোলা হবে, 14 নম্বর আবার তুলতে হবে। চৌদ্দ নম্বর 746 746 746 746। পুরস্কার তুলে দিচ্ছেন নিয়ামতুল্লাহ সিদ্দিকী, পুরস্কার তুলে দিচ্ছেন নিয়ামতুল্লাহ সিদ্দিকী। 13 নম্বর পুরস্কার, 13 নম্বর পুরস্কার 13 নম্বর পুরস্কার 922 922 922। 12 নম্বর 975 975 975। আমার বাবা হাসনাত বাবা 11 নম্বর 11 নম্বর 11 নম্বর 597 597 597 পাওয়া গেছে, পাওয়া গেছে। দশ নম্বর কুপন তুলবেন, 10 নম্বর 310 310 310 310। সবাই 9 নবম পুরস্কার, নবম পুরস্কার 502 502 502 502 502।
502 অষ্টম পুরস্কার অষ্টম পুরস্কার 300 300 সপ্তম পুরস্কার সপ্তম পুরস্কার 984 984 984 984 টাইম আউট হয়ে যাবে 984 এবার হবে ষষ্ঠ পুরস্কার ষষ্ঠ পুরস্কার 801 801 পাওয়া গেছে 801 পঞ্চম পুরস্কার 115 চতুর্থ পুরস্কার তুলবেন 477 477 চতুর্থ পুরস্কার তৃতীয় পুরস্কারে কুপন তোলা হচ্ছে তৃতীয় পুরস্কারে পাচ্ছেন 3 only 3 শুধু 3 তৃতীয় পুরস্কার 3 কুপন নাম্বার 3 তৃতীয় পুরস্কার আবার হবে তৃতীয় পুরস্কার 814 দ্বিতীয় পুরস্কারের কুপন তোলা হবে 842 চূড়ান্ত আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার হিসাবে কিভাবে থাকবে যারা একই জায়গায়
বসবাস করেন না, পরিবারের মানুষ দূরে থাকে, তাদের যোগাযোগ করার জন্য যে মাধ্যমের প্রয়োজন হয় সেটি প্রথম পুরস্কার। সেটি প্রথম পুরস্কার। দেখা যাক কার ভাগ্যে লাগে। প্রথম পুরস্কারের কুপন তোলা হচ্ছে। প্রথম পুরস্কারের কুপন তোলা হচ্ছে। সেই ভাগ্যবান ব্যক্তি 900 ঘরের মধ্যে কারা কারা কাটছে, কার ভাগ্য ছিল 900 ঘরে? প্রথমে 9 শেষে 4, প্রথমে 9 শেষে 4, মধ্যখানে 3, মধ্যখানে 3, 934, 934, 934,